হ্যালো বন্ধুরা, আমি আজকে একবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। নতুন টপিক নিয়ে আলোচনা করব তোমাদের সঙ্গে। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আগের দিন বা আগের বার যতবার আমি ভিডিও করেছি ততবার দেখবে একটা কথা বারবার বলেছি, যেটা হচ্ছে ওয়েভ। অর্থাৎ কোনো একটা ঘটনা যখন ঘটে যায় তখন তার সিমেট্রিক ঘটনা 4-5টা বা 10টা আবার ঘটতে লাগে। যেমন কোনো একটা ব্রিজ ভেঙে গেল মনে করো, দেখবে আরও 4-5টা ব্রিজ একসঙ্গে ভেঙে যাবে। লক্ষ্য করে দেখো, তোমরা আমার কথাটা যদি বিশ্বাস না হয় তোমরা লক্ষ্য করো। কোনো পাড়াতে কোনো ছেলে হয়তো সুইসাইড করলো, দেখা যাবে আরও 2-3 জন সুইসাইড করলো। কোনো পাড়াতে দুজন ফেল করলো, দেখবে আরও 3-4 জন ফেল করে গেছে। কেউ হয়তো সাকসেস পেলো, ওই পাড়ায় সাকসেস রেটটা হয়তো আরও কয়েকজন পেয়ে গেল। অর্থাৎ একটা ওয়েভ কাজ করে। এইটা কিন্তু সায়েন্স কখনো ব্যাখ্যা দিতে পারছে না এই জিনিসটাকে কেন হয়। জড় পদার্থের মধ্যেও এই জিনিসটা ঘটছে। ওই যে বললাম ব্রিজ ভাঙার ঘটনা বললাম, তোমরা লক্ষ্য করো ট্রেন অ্যাক্সিডেন্ট ঘটনা। একটা ট্রেন দুর্ঘটনার কবলে পড়লো, আরও দেখো তার সঙ্গে সঙ্গে কয়েকটা ট্রেন অ্যাক্সিডেন্টের ঘটনা আমরা শুনতে পেলাম। তাহলে এই যে ওয়েভ, এগুলো সায়েন্স কখনো ব্যাখ্যা দিতে পারে না। এই জন্যেই একটা ভালো কাজ করলে আরও 5 জনের ভালো হচ্ছে, খারাপ কাজ করলে আরও 4-5 জনের খারাপ হচ্ছে। আমরা নেগেটিভ ভাইব্রেশনকে অর্থাৎ নেগেটিভ ওয়েভকে একদম আমরা কি করব, নেগেটিভ ওয়েভকে সরিয়ে রাখবো, পজিটিভ ওয়েভকে আমরা সঙ্গে রাখবো, যাতে করে সমাজের আরও উন্নতি হয়। আজকে একটা টপিক নিয়ে আসবো তোমার সঙ্গে। এই টপিকটা খুব প্রচলিত এখন, জ্ঞানগঞ্জ। জ্ঞানগঞ্জটা দেখবে ইউটিউব খুললেই তোমরা দেখতে পাবে এই জ্ঞানগঞ্জটা খুব একটা প্রচলিত টপিক। কি এই জ্ঞানগঞ্জ? হিমালয়ের কোলে যে মানস সরোবর আছে না, মানস সরোবর থেকে উত্তর পূর্ব দিকে অর্থাৎ তিব্বতের যে শেষ সীমানা, তিব্বত আর চীনের ওইখানে হিমালয়ের কাছে মানস সরোবর অবস্থিত। কি আছে এই মানস সরোবরে? কি আছে এই জ্ঞানগঞ্জে? জ্ঞানগঞ্জ একটা অদৃশ্য জায়গা। অদৃশ্য জায়গা মানে এটা একটা 4th ডাইমেনশনে অবস্থিত, মহাবিশ্বের 4th ডাইমেনশন। 4th ডাইমেনশনটা কি? 4th ডাইমেনশন হচ্ছে 4th ডাইমেনশনে যারা যায় সেখানে টাইম জিরো, অর্থাৎ তার বয়সটা কখনো এগোয় না, পেছোয় না। আমি এটা আগেও তোমাদের বলেছিলাম, ডাইমেনশন নিয়ে যখন আলোচনা করেছিলাম তোমাদের বলেছিলাম 4th ডাইমেনশন কি। এই জ্ঞানগঞ্জে কথিত আছে 10,000 20,000 বছরের আগেকার যোগীরাও এখানে গভীর তপস্যায় মগ্ন। এই জ্ঞানগঞ্জটাকে খালি চোখে কিন্তু তোমরা দেখতে পাবে না। অনেক উচ্চ মার্গের যারা সাধক, উচ্চ মার্গের কোটি মার্গের সাধক যারা, তারা একমাত্র এই জ্ঞানগঞ্জের সন্ধান পান। এই জ্ঞানগঞ্জটা নিয়ে চীন অনেক চেষ্টা করেছিল জ্ঞানগঞ্জের সন্ধান পেতে, রেডার দিয়ে অনেক রকম মডার্ন ইকুইপমেন্ট নিয়ে জ্ঞানগঞ্জের সন্ধান পেতে চেয়েছিল, কিন্তু জ্ঞানগঞ্জের সন্ধান তারা কেউ পায়নি। কথিত আছে আমাদের নেতাজি, অর্থাৎ নেতাজি তো কিভাবে হারিয়ে গেলেন কেউ বলতে পারছে না। নেতাজি নাকি জ্ঞানগঞ্জে মহা তপস্যায় রত, এটা কথিত আছে। জ্ঞানগঞ্জে 10,000 20,000 বছর আগেকার যোগী অর্থাৎ সত্য যুগের অনেক তপস্বীও কিন্তু এখনো জ্ঞানগঞ্জে রয়েছেন। তাহলে প্রশ্ন হচ্ছে কি করে এত বছর বয়স্ক লোক জ্ঞানগঞ্জে কি করে থাকে? ওই যে বললাম, জ্ঞানগঞ্জে যারা যায় তাদের বয়স কিন্তু কখনো এগোয় না, পেছোয় না। মনে করো তোমার বয়স 35 বছর, তুমি 15 বছর জ্ঞানগঞ্জে তপস্যা করেছো, তা তোমার এখন বয়স হওয়ার কথা ছিল 50 বছর, কিন্তু না, তুমি যখন জ্ঞানগঞ্জ থেকে বেরোবে তুমি কিন্তু 35 বছর বয়সেই বেরোবে। জ্ঞানগঞ্জে এই সূর্যের আলো
বা চন্দ্রের আলো এরকম কোনো স্বাভাবিক আলো আলোকিত হয় না। এটাকে দিব্য জ্যোতি থাকে জ্ঞানগঞ্জে। এখানে মৃত্যু প্রবেশ করতে পারে না, জরা ব্যাধি প্রবেশ করতে পারে না, না শোকতাপ এখানে প্রবেশ করতে পারে, না কোনো দুঃখ এখানে প্রবেশ করতে পারে। এখানে শুধু একটা অদ্ভুত অনুভব হয়, অদ্ভুত অনুভব হয়। তিব্বতীয় লামা যারা আছে, দু একজন জ্ঞানগঞ্জ থেকে তারা বেরিয়ে গেছেন, তাদের অভিজ্ঞতা থেকে আমি বলছি। এগুলো প্রত্যেকটা তোমার মনে হয় যে বিশ্বাস করতে ইচ্ছা না হয়, তোমরা ইউটিউবে দেখবে জ্ঞানগঞ্জ সম্বন্ধে। তারা নিজেদের অভিজ্ঞতার কথা বলেছেন। সেখানে কোনো দুঃখ প্রবেশ করতে পারে না, সেখানে মৃত্যুও প্রবেশ করতে পারে না, সেখানে শুধু আনন্দ। এবং এটা মানা হয় জ্ঞানগঞ্জের যারা যোগী আছে, জ্ঞানগঞ্জে যারা তপস্যা করছে, তারা অল ওভার ওয়ার্ল্ডটাকে পরিচালনা করছে জ্ঞানগঞ্জে বসে। কি হতে পারে না হতে পারে, তারা ওখানে বসে অনেক ভবিষ্যৎবাণী করেছেন। এমন এমন যোগী আছেন, তারা অনেক ভবিষ্যৎবাণী জ্ঞানগঞ্জ থেকে করেছেন। সেই ভবিষ্যৎবাণী কিন্তু আজ পর্যন্ত মিলে গেছে। আমি সেগুলো বলবো না, এখন সেগুলো নিয়ে আলোচনা করছি না, ভবিষ্যৎবাণীগুলো নিয়ে আলোচনা করছি না। তো জ্ঞানগঞ্জ নিয়ে আলোচ্য বিষয় আমাদের জ্ঞানগঞ্জ নিয়ে। কি এমন জিনিস জ্ঞানগঞ্জ, এবং আমরা খালি চোখে কেন দেখতে পাই না? জ্ঞানগঞ্জ আছে 4 ডাইমেনশনে। আমরা দেখতে পাই যেটা আমাদের যেটা ভিজিবল, সেটা হচ্ছে 3 ডাইমেনশন, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা, এর বেশি কিন্তু দেখতে পাই না। কিন্তু এটা এনাফ নয়। ম্যাথামেটিক্স বলছে মহাবিশ্বে, অনন্ত বিশ্বে প্রচুর ডাইমেনশন রয়েছে, প্রচুর ডাইমেনশন। 3 তো আমরা দেখছি, 4, 5, 6, 7, 8, 9, 10 করে অসংখ্য ডাইমেনশন আছে। কিন্তু সেই ডাইমেনশন দেখবার জন্যে আমাদের মস্তিষ্ক এনাফ নয়। আমাদের মস্তিষ্কের যে সফটওয়্যারটা বসানো আছে, সেটা 3 ডাইমেনশন দেখার জন্য এনাফ। সেটা কিন্তু 4 ডাইমেনশন দেখতে পাবে না। 4 ডাইমেনশন কারা থাকে? যারা ইনভিজিবল, তারা 4 ডাইমেনশনে বিরাজ করে। 4 ডাইমেনশনে কারা বিরাজ করে? যাদের t=0, অর্থাৎ যাদের বয়স কখনো এগোয় না, পেছোয় না। 4 ডাইমেনশন তারাই বিরাজ করে। বাতাস কি আমরা চোখে দেখতে পাই? বাতাস তো আমরা চোখে দেখতে পাই না, কিন্তু বাতাস তো রয়েছে। তুমি বলবে বাতাস রয়েছে, বাতাস তো অনুভব করতে পারি। এই বাতাস দেখো সবসময় স্ট্যাটিক, একদম স্ট্যাটিক নয়, সবসময় মোভাবেল। এগুলো কিন্তু অন্য ডাইমেনশনে আছে, এগুলো কিন্তু 3 ডাইমেনশনে নেই। সব জিনিস আমরা চোখে দেখতে পাই না। চোখে দেখলেই যে সেটা সত্য, আর চোখে না দেখতে পাওয়াই যে মিথ্যা, এটা ঠিক নয়। অনেক জিনিস আমরা দেখতে পাই না, অনেক জিনিস আমরা দেখতে পাই না। অনেক জিনিস অনেক ডাইমেনশনে আছে। আত্মার অনেক রকম স্তর আছে, এগুলো পরে পরে আলোচনা করব আমি। আত্মার বহু রকম ভাগ আছে, তারা কোন ডাইমেনশনে থাকে সেগুলো আমি পরপর আলোচনা করব। তো আশঙ্কা করা হচ্ছে, এটাই কথিত আছে যে নেতাজি সুভাষচন্দ্র বসু নাকি এই জ্ঞানগঞ্জে এখন রয়েছেন এবং তিনি গভীর তপস্যায় মগ্ন রয়েছেন। তোমরা এগুলো ইউটিউব খুলবে, বড় বড় নিউজ চ্যানেলে এই জ্ঞানগঞ্জ সম্বন্ধে দিয়েছিল, আলোচনা হয়েছে অনেক। তোমাদের একটু জাস্ট জানাচ্ছি, আমি জাস্ট জানাতে যাচ্ছি জ্ঞানগঞ্জ সম্বন্ধে। এই জ্ঞানগঞ্জটা তাহলে কোথায় অবস্থিত বললাম? মানস সরোবর থেকে উত্তর পূর্ব দিকে, অর্থাৎ তিব্বতের যে শেষ সীমান্ত হিমালয়ের কাছে, সেখানে জ্ঞানগঞ্জটা অবস্থিত। এখানে মৃত্যুর পর, অর্থাৎ কোনো আত্মা প্রবেশ করতে পারে না, কিন্তু জীবিত পূর্ণাত্মা, কয়েকশো গুণ বেশি ভালো পূর্ণাত্মা, তারা এখানে এই জ্ঞানগঞ্জের হদিশ পায়। তাদেরকে জ্ঞানগঞ্জ টানে, আকর্ষণ করে। কৈলাস পর্বত যেমন এখনো পর্যন্ত, কৈলাস পর্বত আমাদের বাবার স্থান, মহাদেবের স্থান। কৈলাস পর্বত যেমন কেউ জয় করতে এখনো পর্যন্ত পারেনি, এটাই কথিত আছে। জ্ঞানগঞ্জ তেমনি, জ্ঞানগঞ্জের সন্ধানও কিন্তু কেউ এখনো পায়নি। অর্থাৎ উচ্চ মার্গের সাধক ছাড়া এই জ্ঞানগঞ্জের সন্ধান কেউ পাবে না। এই ছিল আজকের আলোচ্য বিষয় আমাদের। একটা ছোট্ট মোটিভেশনাল গল্প বলে শেষ করব, কালকে আবার আসবো আমি গল্প নিয়ে। এক ব্যক্তি একটা মহাজনের কাছে ঋণ করেন।
ঋণের পরিমাণ এত বেশি হয় যে ব্যক্তি আর মহাজনের ঋণ শোধ করতে পারে না। তখন মহাজন তাকে খুবই তাগাদা মারেন যে তুমি আমার পয়সা ফেরত দাও। লোকটা তো ফেরত দিতে পারছে না। তখন মহাজন বলল, তোমার মেয়েকে আমি বিয়ে করতে চাই, কিন্তু মেয়েকে যদি আমার সঙ্গে বিয়ে দাও তোমার কর্জ আমি মুকুব করে দেবো। তখন লোকটা রাজি হলো না। তখন মহাজন বলল, তোমার সঙ্গে একটা খেলা খেলবো আমি। কি সেই খেলা? মহাজন বলল, আমার ব্যাগে দুরকম পাথর থাকবে, একটা লাল পাথর, একটা কালো পাথর। যে পাথর তুমি তুলবে, যদি তুমি যে পাথরটা ব্যাগ থেকে হাত ভরে তুলবে সেটা যদি কালো হয় তাহলে তোমার কর্জ মুকুব করে দেবো, তোমার মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিতে হবে না। কিন্তু যদি সাদা হয় তাহলে কিন্তু তোমার মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিতে হবে। তখন মহাজন চালাকি করে দুটো পাথরই কালো ব্যাগে রাখলো। সেটা মহাজনের, ওই ব্যক্তির মেয়ে সেটা লক্ষ্য করতে পেরেছিল। তার মেয়েটির সামনে তিনটে রাস্তা ছিল। হয় সে আত্মসমর্পণ করা, বাবার স্বাধীনতাকে অক্ষুণ্ণ রেখে আত্মসমর্পণ করা। 2 নাম্বার, মহাজনকে বলে যে তুমি আমার সঙ্গে ভাঁওতাবাজি করছো, দুরকম পাথর, তুমি দুটোই কালো পাথর নিয়েছো। বা মহাজনের এই খেলার প্রস্তাবটা অস্বীকার করা। মেয়েটি কিন্তু এই 3টে প্রস্তাবেও রাজি হয়নি। সে কি করলো? সে তখন মহাজনকে বলল, মহাজনের ব্যাগে হাত ভরে একটা পাথর না দেখতে পাওয়ার ভান করে বলল যে একটা পাথর পড়ে গেছে, নিচে পড়ে গেছে, আমি দেখিনি সেটা কি পাথর। তো আরেকটা পাথর এখান থেকে আমি তুলে দিচ্ছি। তখন মহাজন খুব লজ্জায় পড়ে গেল এবং ভাবলো বোধহয় মেয়েটির কাছে সে ধরা পড়ে গেছে। তখন সে খেলাটা বাতিল করলো এবং তার কষ্টটা বাতিল করে দিল। তো বন্ধুরা, আমি এখান থেকে একটা শিক্ষা নিতে পারি, যখন কোনো বিপদের মধ্যে কোনো মানুষ পড়বে, আমি যে কেউ বিপদের মধ্যে পড়তে পারি, তখন মাথা গরম করব না। ক্রোধের সময় উল্টো বুদ্ধি কাজ করে আমাদের। তখন মাথা ঠান্ডা করে সেই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এবং কি করে বেরিয়ে আসতে হবে সেটাকে আমাদের মনস্থির করতে হবে। আর একটা ছোট গল্প বলি। একটা লোক যখন যাচ্ছিল তখন দেখলো একটা থাম্বার মধ্যে একটা হাতি বাঁধা আছে, একটা সরু শেকল দিয়ে হাতি বাঁধা আছে। সে দেখলো হাতির গায়ের শক্তি তো অনেক বেশি, সে যখন তখন ওই শেকলটা ছাড়িয়ে চলে যেতে পারে, কিন্তু সে বোকার মতন শেকলের মধ্যে বাঁধা আছে কেন? সে তখন মাউথকে প্রশ্ন করলো, বা যারা ছিল তাদেরকে প্রশ্ন করলো যে হাতি তো যখন তখন ছেড়ে বেরিয়ে যেতে পারে শেকলটা, তাহলে হাতি এরকমভাবে মেনে নিচ্ছে কেন জিনিসটা? তখন মাউথ বলল, হাতিটাকে যখন ছোট অবস্থায় আনা হয়, হাতি যখন আনা হয় তখন সে ছিল অনেক ছোট। তার সময় এই শেকলটা দিয়ে যখন বাঁধা হয় সেটা তার জন্য উপযুক্ত ছিল, অর্থাৎ সে শেকল ছেড়ে বেরিয়ে যেতে পারতো না। সে যখন বড় হয়ে গেছে তখন সে ভাবলো, আমি এখনও বোধহয় আর এই থাম্বাটা ভেঙে বেরিয়ে যেতে পারবো না। অর্থাৎ আমাদের মানুষের পরিস্থিতি মাঝে মাঝে এমন হয়, মাঝে মাঝে খারাপ, মাঝে মাঝে ভালো, এরকম তো পরিস্থিতির মধ্যে আমরা যাই। যখন খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাই তখন ভাবি সারা জীবনটাই বোধহয় আমাদের খারাপই হবে, আর ভালো হবে না। আমরা ভাবতে থাকি সারা জীবনই বোধহয় আমাদের খারাপ হবে, ভালো আর হবে না। ভালোর পর যে খারাপ হয়, খারাপের পর যে ভালো হতে পারে, আজকে খারাপ হয়েছে কালকে ভালো হতে পারে, কালকে আমি অনেক বেশি পরিচিতি পেতে পারি, কালকে আমার অনেক বেশি উন্নতি হতে পারে, সেটা আমরা ভাবিই না। আমরা মানসিকভাবে ভেঙে পড়ি। এই নেগেটিভ থিঙ্কিংয়ে বা এই ডিপ্রেশনে অনেক জ্বলন্ত প্রদীপ কিন্তু নিভে যায়। আমার চোখের সামনে আমি দেখেছি অনেক প্রস্ফুটিত ফুল, অর্থাৎ কালকে হয়তো ফুলটা ফুটতো, সেই ফুল ঝরে গেছে এই চিন্তা করে যে আমি বুঝি পারবো না, আমি বুঝি পারবো না, আমি বুঝি পারবো না। এই চিন্তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আজ পারছো না কি হয়েছে, কাল তো পারতেই পারো। সাফল্য তোমার আসবেই। সাফল্যের পিছনে তোমাকে দৌড়াতে হবে না, সাফল্য তোমার কাছেই ধরা দেবে।
ওই যে বলেছিলাম, সিলেক্ট দ্য টার্গেট অ্যান্ড ফরগেট দ্য টার্গেট। টার্গেটকে আগে সিলেক্ট করো, তারপর টার্গেটটা ভুলে যাও। এই হচ্ছে আমাদের ধর্ম। প্রথমে টার্গেটটাকে সিলেক্ট করতে হবে, তারপর টার্গেটটাকে ভুলে যেতে হবে। প্রতিদিন একটা কথা তোমরা বলো, আমি পারবো, আমি পারবো, আমি পারবো। এই দিনটা আমার, এই দিনটা আমার, এই দিনটা আমার। এইটা হচ্ছে সাফল্যের মন্ত্র। তো আমি মাঝে মাঝে যখন প্রোগ্রাম নিয়ে আসি, এরকম কত দূর দূর থেকে লোকজন আমাকে অনেক রকম প্রশ্ন করে। মালয়েশিয়া থেকে রিসেন্ট একজন, এখন হয়তো নেই, মাঝে মাঝেই ও থাকে আমার প্রোগ্রামে, এবং পরে পরে এগুলো দেখে সে আবার অনেক রকম কোশ্চেন করে এগুলো নিয়ে। তাদের উদ্দেশ্যেই এই প্রোগ্রামগুলো আমার করা। আমি কালকেও আবার আসবো প্রোগ্রামে, আবার অন্য একটা টপিক নিয়ে আসবো, আধ্যাত্মিক টপিক নিয়েই আসবো একটা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। রিয়াজ শেখ, অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমার লাইভ দেখার জন্য। পবিত্র পাত্র, মেনি মেনি থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই লাইভ। তোমরা এইভাবে যদি থাকো আমার সঙ্গে, আমি অনেক উৎসাহ পাবো। ভালো থেকো, সুস্থ থেকো, সারাদিন তোমাদের কালকে ভালো কাটুক, আজকের দিনটা তোমাদের হোক, এই কাম্য করি আমি। নমস্কার।